হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হোপফুলি সবাই ভালো আছো, রাইট? আচ্ছা, সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ফাইন। ওকে, সো অল সেট। সো এখন ক্লাসটা শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম আলম, কেমন আছো তুমি? আচ্ছা, সো আমরা এর আগের ক্লাসে, ওকে ভাই, শয়ন, শরীফুল ইসলাম শয়ন, মারবো শয়ন রে, একদম পাইলে একদম মারবো শয়ন রে। যাই হোক, রাইট টাইমে আসছি। আচ্ছা, ফাইন। আচ্ছা, তো এবার আসো, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। সো রেগুলার হচ্ছে ক্লাসে থাকবা। শয়ন, তোমাকে রেগুলার ক্লাসে পাই না কেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ফাইন। আচ্ছা, ওকে, সবাই যুক্ত হলে ক্লাস শুরু করব। তো নেটওয়ার্ক বাম্পিং করছে, হোপফুলি প্রবলেম হবে না। ওই যে ফেসবুকের যে বাম্পিং ইস্যুটা আর কি, হ্যাঁ। আচ্ছা, আর খুব ব্যাড বাজেট একটা। ওকে, সো সবাই কি সব ঠিকঠাক শুনতে পাচ্ছি? সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করতে পারি ধীরে ধীরে। আচ্ছা, ফাইন। তাহলে অল ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইন। বারবার হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আপ ডাউন করছে, এই জন্যই আমি একটু অবজার্ভ করছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইন, তাহলে চলো আমরা ধীরে ধীরে ক্লাসটা শুরু করি। তো আমরা এর আগে যেই চ্যাপ্টারটা পড়ছি, মানে যে চ্যাপ্টারটা পড়তেছিলাম, দুটো ক্লাস করেছি আমরা, স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। ওকে, আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে ইয়ং এর গুণাঙ্কের হচ্ছে গিয়ে কম্বিনেশনটা দেখছিলাম। হ্যাঁ, ইয়ং এর গুণাঙ্কের কম্বিনেশনটা দেখছিলাম। সো আজকে যেখান থেকে আমরা শুরু করছি সেটা হচ্ছে কৃত কাজ নির্ণয়। ফাইন। সো আগে টপিকগুলো আমরা একটু জেনে নিই। আজকে আমরা সম্প্রসারণে কৃত কাজ নির্ণয় করব, বা প্রসারণে কৃত কাজ, প্রসারণে কৃত কাজ, প্রসারণে কৃত কাজ কত হয় সেটা বের করব। ওকে, গেল এটা। ফাইন। এরপর আমরা আয়তন গুণাঙ্ক সম্পর্কে জানবো, এবং আয়তন গুণাঙ্ক হচ্ছে গিয়া এটা দিয়ে কিছু অঙ্ক সলভ করব। ওকে, এবং আমরা দৃঢ়তা গুণাঙ্ক এই সম্পর্কেও আজকে জানবো। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা হচ্ছে গিয়া এই টপিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তাহলে প্রথমে যে টপিকটা আমরা দেখতেছি সম্প্রসারণে কৃত কাজ বা প্রসারণে কৃত কাজ। প্রসারণে কৃত কাজ। ফাইন। তাহলে আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে যে যখন একটা তারে লোড বা ভর যুক্ত করা হয়, তখন সেটার ভাই আকার বিকৃতি পড়াননি। শয়ন বলছো আকার বিকৃতি এখন পড়তে হবে না তোমাকে, আমি যেটা পড়াচ্ছি সেটা আগে পড়তে হবে। শয়ন, বুঝতে পেরেছো শয়ন? আমি পড়াচ্ছি, সবই পড়বো আমরা, তোমার কোনো টেনশন নাই আর কি।
সো আমি যেটা পড়াচ্ছি সেটা তোমার এখন পড়তে হবে। ওকে শয়ন? ওকে সাইদ বলছো ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আজকে ফার্স্ট লাইভ। আচ্ছা সাইদ, তাহলে তুমি এখান থেকে লাইভটা করো, এর আগের যে ক্লাসগুলি আছে এগুলো ধীরে ধীরে শেষ করার চেষ্টা করো, ঠিক আছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। শয়ন, শরীফুল ইসলাম শয়ন, আকার বিকৃতি পড়াননি। আমি কি পড়াই নেই কি পড়াইছি সেটা নিয়ে তুমি একদম টেনশন করো না, তুমি রেগুলার ক্লাস করো, দেখবা যা যা পড়ানো দরকার সব পড়াই ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো প্রসারণে কৃত কাজ। ফাইন। তো এটা যদি একটা সিলিং হয়, এটা যদি একটা সিলিং হয়, তাহলে সিলিং থেকে আমরা যখন একটা দড়িকে ঝুলাই দিই, আচ্ছা এইখান থেকে একটা হচ্ছে গিয়ে তার আছে, এই তারটাকে আমরা যখন প্রসারিত করি, আমরা দেখেছি এটার সঙ্গে যখন আমরা লোড যুক্ত করি, এটার সঙ্গে আমরা যখন লোড যুক্ত করি তখন এইটা কিছু পরিমাণ লম্বা হয়ে যায়, তাই না? এটা লোডটা কিছু পরিমাণ যুক্ত করলে এইটা কিছু পরিমাণ লম্বা হয়ে যায়। তো লম্বা যে হয়ে যাচ্ছে, তো আমরা এখানে বুঝতে পারতেছি এইটা এখান থেকে এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত চলে আসছে। তার মানে ডেফিনেটলি এখানে একটা প্রসারণ হয়েছে, মানে একটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ছোট এল বলতেছি। এখন দৈর্ঘ্য বৃদ্ধি কেন হয়েছে? এর উপরে একটা বল কাজ করছে, বল কাজ করার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে বলে যদি প্রসারণ হয় তাহলে কি কাজ হয়েছে? তার মানে বুঝতেছ এই প্রসারণে কিছু পরিমাণ কাজ হয়েছে, ওই কাজটাই আমরা বের করতে চাই। ওকে, এখন আমরা দেখব এই বলটা কেমন বল। এই বলটা কেমন বল সেটা আমরা জানি, আমরা অলরেডি দেখছি যে ইয়ং এর গুণাঙ্কের সূত্র থেকে y ইকুয়ালস টু এফ এল বাই এ এল। তাহলে দেখো এই এফটা আমরা বের করতে পারবো এফ ইকুয়ালস টু ওয়াই এ ছোট এল বাই এল। ওকে, এইটা একবারে ফর্মুলা আকারেও মনে রাখতে পারো, অনেক জায়গায় এই এফটা নির্ণয় করতে লাগে। দ্যাট মিনস এফ ইকুয়ালস টু ওয়াই এ এল বাই এল। এখন দেখো এটাকে আমরা এভাবে সাজায় লিখতে পারবো এফ ইকুয়ালস টু ওয়াই এ এল ইন্টু এল। ওকে, আচ্ছা ফাইন। এখন এই যে স্বয়ং খেয়াল করো, তো এবার দেখো ওয়াই এ বাই এল, এই অংশটা তো কনস্ট্যান্ট, তাই না? এই অংশটা তো কনস্ট্যান্ট, এই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই অংশ যদি কনস্ট্যান্ট হয়, কজ ইয়ং এর গুণাঙ্ক, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং হচ্ছে গিয়া তারের আদি দৈর্ঘ্য, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা দেখে এইটা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে এই এফ এর সঙ্গে এল এর সম্পর্ক কি, এরা সমানুপাতিক। দেখে বুঝতেছে এটা কনস্ট্যান্ট হলে এফ এল সমানুপাতিক, মানে যত দৈর্ঘ্য বাড়বে বলটাও তত বাড়বে। তাহলে এই বলটা কেমন বল? এই বলটা পরিবর্তনশীল বল, এই বলটা পরিবর্তনশীল, এই বলটা পরিবর্তনশীল, এই বলটা পরিবর্তনশীল বল, এই বলটা পরিবর্তনশীল বল। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কিভাবে বের করে এটা আমরা জানি, যে কৃতকাজ বের করতে হলে ওই বলকে সরণ দ্বারা ইন্টিগ্রেট করতে হবে। এখানে সরণটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, নিশ্চয়ই বুঝতেছো এই এল কতটা বেড়েছে। তাহলে ডিএল দ্বারা এফ কে ইন্টিগ্রেট করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা এটা পড়ছিলাম পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ এফ ডিএক্স, ডিএক্সটা ছিল হচ্ছে সরণ, ক্ষুদ্র সরণ, এখানে তো প্রসারণ, এই ক্ষুদ্র প্রসারণ ডিএল। ওকে, আচ্ছা তাহলে প্রথমে দৈর্ঘ্য ছিল 0, এখন দৈর্ঘ্য প্রসারিত হয়েছে এল পরিমাণ। দেখতে পাচ্ছ এই জায়গাতে যখন ছিল তখন এটার দৈর্ঘ্য 0, প্রসারণ 0, এখানে আসলে এল হচ্ছে এল এর সমান, এতটুকু প্রসারিত হয়েছে। তাহলে প্রথম কাজ আমরা এখানে যেটা করব, এফ কে এই জায়গায় বসায় দিব। তাহলে এফ কে যদি আমরা এখানে বসায় দিই, এফ কে যদি বসিয়ে দিই তাহলে বুঝতে পারছি এফ কে এখানে বসাইলে এফ ইকুয়ালস টু ওয়াই এ এল ছোট এল ইন্টু ডিএল। এই অংশটা কনস্ট্যান্ট 0 থেকে এল, আমরা জানি এই অংশটুকু কনস্ট্যান্ট ওয়াই এ এল। তাহলে এটাকে আমরা বের করে নিয়ে আসবো। তাহলে এটাকে যদি বের করে নিয়ে আসি ওয়াই এ এল ইন্টিগ্রেশন এল ডিএল 0 থেকে এল। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশনটা খুব সোজা, এই এল কে এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই এ বাই এল, এল কে করলে এল স্কোয়ার বাই 2, এল স্কোয়ার বাই 2। ওকে, তাহলে 0 থেকে এল, এল কে করলে এল স্কোয়ার বাই 2। এবার যদি আমি লিমিট বসাই দিই, প্রথমে এল বসবে, তাহলে এল বসলে দেখো ওয়াই এ এল এই 2 কে বের করে নিয়ে আসছি, টোয়াইজ এল। তো এই এল এর জায়গায় প্রথমে এল বসবে, তাহলে এল স্কোয়ার, পরে 0 বসবে, 0 এর স্কোয়ার, 0 এর স্কোয়ার তো 0ই চলে যাবে। দ্যাট মিনস ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এল। ওকে,
ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এল। এইটাকে আমরা ফর্মুলা হিসাবে মনে রাখবো, এটাকে আমরা ফর্মুলা হিসাবে মনে রাখবো। ঠিক আছে, ফাইন। এখন যদি এখানে আমাদের কৃত কাজ বের করতে হয়, সেখান থেকে দুই একটা এমসিকিউ আসে ইউজুয়ালি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাফি ইসলাম, আমি ভালো আছি। ওকে, তো দেখো এটা হচ্ছে গিয়া ওয়াই, এই ওয়াইটা হচ্ছে তারের ইয়ংয়ের গুণাঙ্ক, এটা এ যেটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল হচ্ছে গিয়া কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়েছে, আর এই এল হচ্ছে গিয়া এর আদি দৈর্ঘ্য কত ছিল। ওকে, আচ্ছা ফাইন। সোহান একটা কোশ্চেন করছিল আকার বিকৃতি পড়াননি। হ্যাঁ, বিকৃতি আমি শুধুমাত্র দৈর্ঘ্য বিকৃতি দেখাইছি। তো দৈর্ঘ্য বিকৃতি দেখাইছি কারণ হচ্ছে আমরা ইয়ং এর পার্টটা আগে দেখতেছি, এরপর আমরা আয়তন বিকৃতি দেখব। তো ওইখানে হচ্ছে গিয়া আমরা আয়তন বিকৃতি দিয়ে আমরা হচ্ছে গিয়া তোমার ওই আয়তন গুণাঙ্ক আজকে ক্লাসে দেখব। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। সোহান এই কোশ্চেনটা প্রথমে করছিলাম। ফাইন, তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে? লাগবে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তারপর তারের আদি দৈর্ঘ্য এল, এটার আদি দৈর্ঘ্য কত ছিল সেটা। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে যখন আমরা টেনশন দিব, এটাকে যখন আমরা টেনশন দিব তখন এইটা কিছু পরিমাণ লম্বা হবে, যতটুকু লম্বা হবে সেটাকে আমরা বলছি ছোট এল, এটাও জানতে হবে এখানে এইটা। ওকে, তো এই ইনফরমেশনগুলো যদি জানি, পাশাপাশি তারের ইয়ং এর গুণাঙ্ক যদি আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা বের করতে পারবো এই তারকে এল পরিমাণ প্রসারিত করার জন্য কতটুকু কাজ হয়েছে, এল পরিমাণ প্রসারিত করার জন্য কতটুকু কাজ হয়েছে। আচ্ছা, দাই বলছো ভাই আমি আমার মেইন আইডি থেকে ফাইরো জামান কাব্য থেকে নক দিছিলাম, চেক দিয়েন। ঈদের ছুটি দিবেন কবে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমি চেক দিচ্ছিলাম, ক্লাসের পরে দিচ্ছি চেক। ঈদের ছুটি একটু পরে নেই, আমরা আরেকটু পড়ি। হ্যাঁ, আরেকটু পড়ি, এই সপ্তাহটা পড়ি। এই সপ্তাহ তো প্রায় শেষ, আজকে তো তোমার আমাদের এই সপ্তাহের কি বলে লাস্ট ক্লাস, বৃহস্পতিবার। সো আজকে আমরা 19তম রোজাতে আছি, তাই না? আরও তো কয়েকটা দিন পড়া যায়, আরও কয়েকটা দিন পড়া যায়, তাই না? সামনের সপ্তাহ তো পড়া যায়। ওকে ফাইন, তো সামনের সপ্তাহ পুরোটা পড়ি কিনা দেখা যাক। আমি এখনও ডিসিশন নেই নেই রোজার ছুটি কবে দিব, মানে আমি তো চিন্তা করতেছি পড়ানোর কাজ পড়াইতেছি। ওকে, দিব, ছুটি দিব, দাঁড়াও। বলকে যোগজীকরণ করলে কাজ পাওয়া যায় কিভাবে? এটা দীপ্র পাউল বলছো। আচ্ছা, ভালো কোশ্চেন করছো। সো এইটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে পড়ছি, এটা আমরা কাজ ক্ষমতা শক্তিতে অলরেডি পড়ে ফেলছি, ওয়ার্ক এনার্জি পাওয়ার। হ্যাঁ, অনেক ডিটেলসে এটা পড়ানো হয়েছে দীপ্র। ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা এই গ্রুপেই আছে। হ্যাঁ, এবং পাশাপাশি হচ্ছে গিয়া তোমরা ওই যে দেখানো হয়েছে যে আমাদের ওয়েবসাইটেও আছে। সো ওখানে কিন্তু দীপ্র পাউল অলরেডি এটা করা আছে। ওকে, সো একটু এটা দেখতে হবে, এই ডিটেলসটা আমরা সবাই পড়েছি তো। দীপ্র পাউল বোধহয় একটু পরে আসছো, এই জন্য তো এই চ্যাপ্টারটা দীপ্র তুমি শেষ করে ফেলবে, করলে দেখবা ওখানে কিন্তু আমরা এটা ডিটেলসে পড়েছি এবং অনেকগুলো কাজও করেছি। 27 তারিখ বন্ধ দিয়েন, 27 তারিখ বন্ধ দিতে বলছো, মানে 26 রোজায়। খারাপ হয় না, আমিও এরকমই চিন্তা করছি যে বন্ধ আগে না দিয়ে বরঞ্চ বন্ধ একদম ঈদের লাগোয়া যদি বন্ধ দেই, তাহলে আমরা পরে কিন্তু বেশি বন্ধ আসলে এনজয় করতে পারবো, তাই না? ঈদের পরে বন্ধটাই তো সবার দরকার, সবাই বাড়ি ঘরে ঘোরাফেরা করবা বা ঘুরতে যাবা বিভিন্ন জায়গায়। সো ওই সময়টাই তোমাদের বন্ধটা বেশি ফ্রুটফুল হবে, আগে বন্ধ দিয়ে কি দরকার। ভাই এই চ্যাপ্টারে কয়টা ক্লাস লাগবে স্বয়ন বলছে? আচ্ছা, এই চ্যাপ্টারে আজকে তো 3 নাম্বার ক্লাস, এই চ্যাপ্টারটা বড় আছে, কারণ এটা কিন্তু এবার আমরা পূর্ণাঙ্গ পড়বো, তাই না? এটা তো এমনিতে পূর্ণাঙ্গ ছিল না, বাট এবার আমরা পূর্ণাঙ্গ পড়বো। তো পূর্ণাঙ্গ পড়লে প্রবাহীর একটা অংশ আছে, তাহলে সেই ক্ষেত্রে আজকে 3 নাম্বার ক্লাস। ওকে, 7 8টা, 7 8টা, 7 থেকে 8টা, 7টাও লাগতে পারে 8টাও লাগতে পারে, বুঝছো? 7 থেকে 8টা। আচ্ছা ফাইন। ভাই ইন্ট্রিগেশন পড়তেছি এখন, আপনার সূত্র প্রো প্রমাণগুলা ইজি লাগতেছে। হ্যাঁ, তো এগুলা ইজি, এগুলা ইজি, তোমাদের ইজি লাগবে। ফাইন, আচ্ছা
তরুণ দল বলতো ভাই আমার আইডিতে সমস্যা হয়েছিল ভাই, কেন লক হয়ে গিয়েছিলাম, তাই ভাই আজকের ক্লাসটা করতে পারলাম না ভাই। কই পারলাম না? এই যে তুমি তো লাইভে আছো অলরেডি, কেমনে পারলাম না বুঝলাম না। আচ্ছা ফাইন। সো আমরা এই ফর্মুলা অলরেডি সবাই বুঝে ফেলছি, ঠিক আছে। এখান দিয়ে এমসিকিউ আসলে সবাই নিশ্চয়ই পারবো। এখন আসো এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, আচ্ছা এই ফর্মুলাকে আমরা আরেকটু গুছিয়ে লিখতে পারবো। সেটা হচ্ছে একক আয়তনে কৃত কাজ। এখান থেকে আরেকটা অংশ আসে, সেটা হচ্ছে একক আয়তনে কৃত কাজ। এত বললাম মোট কৃত কাজ, তারের একক আয়তনে কৃত কাজ, তারের একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাও বলা হয় একক আয়তনে, তারের একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা, তো এটা সবাই বুঝতে পেরেছো যে আগের যে অংশটা এখানে, এটা হচ্ছে কৃত কাজ। কৃত কাজে কিন্তু তারে সঞ্চিত শক্তি, কৃত কাজই ডেফিনেটলি তারে সঞ্চিত শক্তি, যতটুকু কাজ করা হয় তারের উপরে অতটুকুই তো শক্তি হিসাবে জমা হয়, সঞ্চিত শক্তি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি কত এটা একটু দেখতে চাই। একক আয়তনে সঞ্চিত শক্তি কত? তো একটা তারের আয়তন তো খুব সহজেই আমরা বুঝতে পারতেছি। এটা যদি একটা তার হয়, এখন এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং তারটার দৈর্ঘ্য এল, তাহলে তারটার আয়তন কত? চারটার আয়তন ইকুয়ালস টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটাই তারটার আয়তন। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ইউ। ইউ হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে মোট সঞ্চিত শক্তিকে আয়তন দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব একক আয়তনে সঞ্চিত শক্তি। দেখতেছো মোট সঞ্চিত শক্তি হচ্ছে ডাব্লিউ, তাকে আমরা আয়তন দ্বারা ভাগ করে দিব, তাইলেই পেয়ে যাব একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এল, আর আয়তন হচ্ছে এ এল। তাহলে এখান থেকে এটা বুঝতে পারছি যে এই এ আর এই এ কাটা, এটা যদি কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে ইউ ইকুয়ালস টু আসবে, এ কেটে গেলে ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই টু এল স্কোয়ার, ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই টু এল স্কোয়ার। ওকে ফাইন। আচ্ছা গেল এটা। তাহলে দেখো এইটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাও আমরা মনে রাখবো। যদি আমরা তারের আদি দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য প্রসারণ জানি, আর ইয়ং এর গুণাঙ্ক জানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো যে, এটা তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত। একক আয়তনে মানে 1 মিটার কিউবে কতটুকু শক্তি সঞ্চিত আছে। এখন এটাকে না গুছায় অন্যভাবে লেখা যাবে। ওকে, এটাকে গুছায় অন্যভাবে লেখা যাবে। দীপ্র পল বলছো ভাইয়া এই চ্যাপ্টার শেষ করে বন্ধ দিলে ভালো হয়। হ্যাঁ আমারও তো তাই মনে হয়, এটা শেষ করে বন্ধ দিলে 5টা চ্যাপ্টার শেষ হয়ে থাকলো, এবং ঈদের পরে এসে কিন্তু আমরা এক্সাম নিব। হ্যাঁ আমি একটু বলে রাখতেছি, ঈদের পরে এসেই কিন্তু তোমাদের আমরা এক্সাম নিব, সেটা আমি পরে ভিডিও আকারে তোমাদেরকে বুঝাই বলে দিব। সো ঈদের পরে এসে আমরা এক্সামের দিকে যাব। ওকে, সো এর আগে আমরা এক্সাম এই কোর্সে নেই, বাট ঈদের পরে এসে কিন্তু আমরা এক্সাম নিব, অ্যানাউন্সমেন্ট পাবা, এখন টেনশনের কিছু নাই। বাট ওই সময় যাতে করে তোমরা পড়ায় কাম ব্যাক করতে, ঈদের পরে কিন্তু এরকম একটা সময় যায় যে পড়ায় কাম ব্যাক করতে একটু টাইম লাগে। বন্ধ টন্ধ কইরা আইসা ঈদের আনন্দ কইরা ঈদ শেষ এই দুঃখ বিলাস করে আমাদের মনে হয় পড়ালেখা ব্যাক করতে একটু সময় লাগে। তো ওই সময়টাতে আমি এক্সামের মাধ্যমে আসলে তোমাদেরকে পড়ালেখার সঙ্গে আবার রিকানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। এই চ্যাপ্টার শেষ করে বন্ধ দিলে ভালো হয় ভাইয়া, আমারও তাই মনে হয়। দুজন বলছো, দেখা যাক যদি শেষ করার মতো হয়। 8টা ক্লাস লাগলে ঈদের দিনও ক্লাস করতে হবে। তো যদি 6টা 7টায় হয় তাহলে এর আগে শেষ হয়ে যাবে। ফাইন। রাফি ইসলাম, এল ও এল তো কাটা যায় না, এল এল কাটা যায় না। দেখো এই এল উপরে আছে, বড় এল উপরে আছে, এটা নিচে নামে, এল স্কোয়ার হয়, এটা কাটা যায় না। ফাইন। তাহলে এবার দেখো এরপর এরপর এখান থেকে খেয়াল করো,
যে ওয়াই এল স্কোয়ার বাই টু এল স্কোয়ার। এখন এটাকে একটু গুছায় লেখা যায়, কিভাবে লেখা যায় দেখো, এভাবে লেখা যায় হাফ, এই যে টু এখানে আছে এই জন্য আগে হাফ দিলাম, হাফ দেওয়ার পরে এই জায়গাতে একটা এল নিলাম আর নিচ থেকে একটা এল নিলাম, এই ছোট এল নিলাম উপর থেকে একটা, নিচ থেকে একটা বড় এল নিলাম, এদেরকে আলাদা করলাম। আর তাহলে এখানে থাকবে ওয়াই এল বাই এল, এখানে থাকবে ওয়াই এল বাই এল। দেখো আরেকটা এল এখানে আছে, আরেকটা এল এখানে আছে। ফাইন। এখন এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়া পীড়ন, আমরা এটা জানি। এই অংশকে আমরা বলি বিকৃতি, সরি, এই অংশকে আমরা বলি হচ্ছে বিকৃতি, এই অংশকে আমরা বলছি বিকৃতি, তাই না? ছোট এল বাই বড় এলকে আমরা বিকৃতি বলি। আর এই যে ওয়াই এল বাই এল, এই যে অংশটা আছে এটাকে বলা যেতে পারে পীড়ন, এটাকে বলা যেতে পারে পীড়ন, এটা পীড়ন। এটা কিভাবে পীড়ন আমি দেখাচ্ছি। দেখো আমরা এটা দেখছি না যে ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ এল। তো দেখো পীড়ন বলতে তো আমরা বুঝি এফ বাই এ কে আমরা বলি পীড়ন। তাহলে এফ বাই এ কে একটা সাইডে রেখে, এফ বাই এ কে একটা সাইডে রেখেই এল বাই এল কে এই পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই ছোট এল বাই বড় এল। তাহলে খেয়াল করে দেখো তো, এইটা ইকুয়ালস টু তো পীড়ন, এইটা ইকুয়ালস টু তো পীড়ন, আর পীড়ন ইকুয়ালস টু ওয়াই এল বাই এল। দেখো এফ বাই এ এটা ইকুয়ালস টু ওয়াই এল বাই এল, এই যে ওয়াই এল বাই এল আছে মানে এটা মানেও পীড়ন। তাহলে আমরা বুঝতেছি এইটাকে অন্যভাবেও লেখা যায়, ওয়াই ইকুয়ালস টু হাফ পীড়ন ইন্টু বিকৃতি, হাফ পীড়ন ইন্টু বিকৃতি, হাফ পীড়ন ইন্টু বিকৃতি। ওকে ফাইন, পীড়ন ইন্টু বিকৃতি। নিশ্চয়ই সবাই আমরা এটা বুঝতে পারছি, তাই না? তাহলে কোনো একটা তারের পীড়ন এবং বিকৃতি জানলে, কোনো একটা তারের পীড়ন এবং বিকৃতি জানলে আমরা বের করতে পারবো তাতে একক আয়তনে সঞ্চিত শক্তি কত। ওকে, এটা একটা গেল। দেখো এই সূত্রকে আবার অন্যভাবেও ফর্মুলেট করা যায়। কিভাবে ফর্মুলেট করা যায় দেখতেছো? এটাকে এবার লিখতে পারবো ওয়াই ইউ ইকুয়ালস টু, হাফটাকে আলাদা লিখলাম, হাফ ওয়াইকে আলাদা লিখলাম, এই যে ওয়াই, আর লিখতে পারবো এল বাই এল হোল স্কোয়ার। তো এল বাই এল মানে তো হচ্ছে গিয়া বিকৃতি, তাহলে আমরা এটা লিখতে পারবো ইউ ইকুয়ালস টু হাফ ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতির বর্গ। এই সূত্র দিয়েও আমরা এটাকে সলভ করতে পারছি। ঠিক আছে, ফাইন। তাহলে নানা রকম ভাবে এটি আসতে পারে। ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে আর হচ্ছে গিয়া বিকৃতি দেওয়া আছে, তাহলে এখান থেকেও আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে পারবো। এখন এই অঙ্কগুলো খুব সোজা, এখান থেকে জাস্ট এমসিকিউ আসবে, এই সূত্রগুলো থেকে এমসিকিউ আসবে, যেমন এই টাইপের এমসিকিউ আসতে পারে। আমি একটা বলে দিচ্ছি, তারের প্রসারণ 25% হলে এতে একক আয়তনে 150 জুল শক্তি সঞ্চিত হয়। ওকে ফাইন, শক্তি সঞ্চিত হয়। এর পীড়ন নির্ণয় করো, এর পীড়ন নির্ণয় করো। ওকে ফাইন, খুব সোজা অঙ্ক। তো আমরা বুঝতেছি একক আয়তনে সঞ্চিত শক্তি বলা রয়েছে, তাইলে ইউ দেওয়া আছে হাফ পীড়ন ইন্টু বিকৃতি, আমাদের পীড়ন বের করতে হবে। তো বুঝতে পারছো যে এইখান থেকে আমরা ইউ এর মান পাচ্ছি, ইউ এর মান হচ্ছে গিয়া এত জুল, একক আয়তনে সঞ্চিত শক্তি 150 জুল। আমাদের কোশ্চেনে পীড়ন বের করতে বলছে, আর বিকৃতি বলে দিছে প্রসারণ এত পার্সেন্ট, মানে 100 যদি হয় তার দৈর্ঘ্য প্রসারিত হয়েছে 25, তার মানে বুঝতেছে প্রসারণ এত পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে এটাই বিকৃতি, তার মানে 0.25। তাহলে এখান থেকে আমরা পীড়নটাকে বের করে নিয়ে আসতে পারবো, এখান থেকে আমরা
পীড়ন কত সেটা বের করে নিয়ে আসতে পারবো। আচ্ছা 1200, 1200 এটা হবে হচ্ছে গিয়া 1200 নিউটন পার মিটার স্কয়ার। ওকে ফাইন। এই টপিক থেকে এই যে সূত্রগুলো আমরা দেখলাম, এই সূত্রগুলো দিয়ে জাস্ট ছোটো ছোটো এমসিকিউ টাইপের অঙ্ক আসবে, যেগুলো আমরা পারলেই পেরে যাব, সোজা মানে সূত্র জানলেই পেরে যাব। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো এটা গেল। এবার আসো আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আয়তন বিকৃতি। হ্যাঁ, সেটা হচ্ছে আয়তন বিকৃতি, আয়তন গুণাঙ্ক। প্রথমে আমরা দেখব আয়তন গুণাঙ্ক। ওকে, এর আগে আমরা দৈর্ঘ্য প্রসারণ থেকে ইয়ং এর গুণাঙ্ক দেখছি, এবার আমরা দেখব হচ্ছে আয়তন গুণাঙ্ক। এটাকে বলা হয় বাল্ক মডুলাস, এটা একটা নাম হচ্ছে বাল্ক মডুলাস, বাল্ক মডুলাস। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আয়তন বিকৃতিকে বা আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা প্রকাশ করি। আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা প্রকাশ করি। বাল্ক মডুলাস থেকে বি আসে এক্স্যাক্টলি 1200। আচ্ছা ফাইন। এইবার এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে কোনো ধরনের গুণাঙ্ক, আমরা এই সূত্র দেখছি, যে কোনো ধরনের গুণাঙ্ক, যে কোনো ধরনের গুণাঙ্ক ইকুয়ালস টু, যে কোনো ধরনের গুণাঙ্ক ইকুয়ালস টু আমরা দেখছি পীড়ন বাই বিকৃতি। যে কোনো ধরনের গুণাঙ্ক ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। যে কোনো ধরনের গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি। পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করলেই আমরা গুণাঙ্ক পাই। ওকে ফাইন। যেমন ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে আমরা দেখছি পীড়নকে আমরা বিকৃতি দ্বারা ভাগ করছি। বাট এইটা কেমন ধরনের গুণাঙ্ক? এটা আয়তন গুণাঙ্ক। তো আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে পীড়ন বিকৃতির ব্যাপারটা কীরকম এটা আমরা এখন দেখব। ঠিক আছে ফাইন। এইটা হচ্ছে গিয়া মনে করো একটা গোলক, ধরে নাও এটা একটা গোলক, এটা একটা গোলক। ওকে, গোলাকার একটা বস্তু। এখন এইটাকে যদি আমরা চাপ দেই, লেটস সে এটাকে আমরা চারপাশ থেকে চেপে ধরি, চারপাশ থেকে এই পাশ থেকে চেপে ধরি। হ্যাঁ, এই যে দেখতে চারপাশ থেকে চাপ দিছি, চাপ। এখন চাপ ইকুয়ালস টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তো চাপ দিয়ে ধরা মানে পি, চাপ প্রেসার, বল বাই ক্ষেত্রফল, এটাই কি এক ধরনের পীড়ন? এটাই ডেফিনেটলি এক ধরনের পীড়ন। এবং আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে পীড়নটাকে, আয়তন পীড়নকেই আমরা বলি হচ্ছে চাপ। খেয়াল করে দেখো, এই বস্তুর আয়তন যদি চেঞ্জ করতে চাও এটাকে চেপে ধরতে হবে চারপাশ থেকে, এবং চাপ মানেই তো এফ বাই এ। তো মনে রাখবা আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে চাপকেই আমরা বলবো পীড়ন, চাপকেই আমরা বলবো হচ্ছে পীড়ন। পীড়ন মানে তো এফ বাই এ। এখন চিন্তা করো যে এটার আয়তন লেটসে ভি, এটার আয়তন লেটসে ভি, চারপাশ থেকে এটাকে আমরা চেপে ধরছি। তো চেপে যদি ধরি স্বাভাবিক এটা কি ছোট হয়ে যাবে, আয়তন বিকৃত হবে। সো দেখা যাবে এইটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাবে এটা ছোট হয়ে গেছে। ফাইন। মনে করো এখন আয়তন ভি প্রাইম, এখন আয়তন ভি প্রাইম, চাপ খেয়ে আয়তন ছোট হয়ে গেছে ভি প্রাইম। তাহলে আয়তনের পরিবর্তন কত হয়েছে? আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন যেটাকে আমরা বলবো ছোট ভি, আয়তনের পরিবর্তন স্মল ভি। স্মল ভিটা কত হবে? আদিতে আয়তন ছিল বড় ভি এবং এখন আয়তন বড় ভি প্রাইম। তাহলে বুঝতেছো এই আয়তন থেকে এই আয়তন বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব আয়তনের পরিবর্তন বা ছোট ভি। ওকে ফাইন। আচ্ছা, তাহলে দেখো আয়তন পরিবর্তিত হয়েছে, এইখানেই চলে আসবে আয়তন গুণাঙ্ক, এইখানেই চলে আসবে আয়তন বিকৃতি, এখানে চলে আসবে আয়তন বিকৃতি। হ্যাঁ, সো আয়তন বিকৃতি। ওকে ফাইন। সো আয়তন বিকৃতি ইকুয়ালস টু, আয়তন বিকৃতি আমরা জানি বিকৃতি ইকুয়ালস টু কি হয়? পরিবর্তন বাই আদি পরিমাণ, তাই না? একক মাত্রায় পরিবর্তন। আমরা দেখছিলাম যেমন দৈর্ঘ্য বিকৃতি বলতে বোঝায় দৈর্ঘ্য কতটুকু পরিবর্তিত হয়েছে আর আদিতে দৈর্ঘ্য কত ছিল। ঠিক এভাবে করে আয়তন বিকৃতি দ্বারা বোঝাবে আয়তন কতটুকু পরিবর্তিত হয়েছে, আয়তন কতটুকু পরিবর্তিত হয়েছে আর আদিতে আয়তন কত ছিল। তো এই ছোট ভি হচ্ছে আয়তন কতটুকু পরিবর্তিত হয়েছে, আর আদিতে আয়তন ছিল বড় ভি, মানে ছোট ভি বাই বড় ভি। আর এই ছোট ভিকে আবার এভাবে লেখা যায় বড় ভি আদি আয়তন মাইনাস এখনের আয়তন,
ডিভাইডেড বাই বড় ভি, এভাবেও লেখা যায়। তো যাই হোক, আমরা আয়তন বিকৃতি, এই যে সায়ন দেখে নাও এখান থেকে, আয়তন বিকৃতি ইকুয়ালস টু ভি বাই ভি, এটা গেল আয়তন বিকৃতি। আমরা দৈর্ঘ্য বিকৃতি পড়ছি, এখন আয়তন বিকৃতি বললাম। আকার বিকৃতি হচ্ছে গিয়ে কিন্তনে আসে বা ব্যবর্তনে আসে, যেটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্কে, তখন আবার আমরা ওই আকার বিকৃতিও দেখব। বুঝছো সায়ন? বলছিলা যে আমি তোমাকে আকার বিকৃতি পড়াই নাই। তো ব্যাপারটা এরকম না, আমার নিজের একটা প্যাটার্ন আছে সায়ন, হ্যাঁ নিজের একটা প্যাটার্ন আছে। বইয়ে যা আছে তা তো আমরা পড়বো, আরো বেশি পড়বো, ওকে, আরো একটু বেশি পড়বো। তো যাই হোক, আচ্ছা ফাইন। তো এবার দেখো, তো আয়তন বিকৃতি ছোট ভি বাই বড় ভি, আয়তন বিকৃতি ছোট ভি বাই বড় ভি। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এই একটু তোমরা একটু রেগুলার ক্লাসে থাকবা, হ্যাঁ রেগুলার একটু ক্লাসে থাকবা। আচ্ছা ফাইন, ওকে সায়ন বলছো জি ভাই, ভেরি গুড। আরেকটা একটু আনসার দিয়ে নিই, কখনো যদি ক্লাসের শুরু হতে 5 থেকে 10 মিনিট লেট হয়, সেই ক্ষেত্রে তোমরা ডেফিনেটলি জানবা নিয়াজ ভাই এখানে বসে আছেন, বৈশা ভাই কোনো একটা প্রবলেম সলভ করতেছেন বলতে আমি শার্প 11টা 57-তে এখানে দাঁড়ায়া হচ্ছে গিয়া সব সেট করা হয়ে গেছিলো, আমি দেখতেছিলাম আচ্ছা ক্যামেরার ফ্রেমিংটা ঠিক আছে কিনা, হ্যাঁ এভরিথিং ওয়াজ ওকে। বাট ওই সময়টাতে নেটওয়ার্ক, ওই যে ইদানিংকালে রমজান মাসে এবার ওই নেটওয়ার্কের যে ফ্লাকচুয়েশন এটা দেখা যাচ্ছে, ফেসবুক উল্টাপাল্টাগিরি করে। তো লাইভ অন করার পরেই দেখি নেটওয়ার্ক হালকা হালকা দুর্বল সিগন্যাল দিচ্ছে, উইক সিগন্যাল দিচ্ছে। সো অন করতে যায় আমার মনে হলো অন করলেই লাইভটা কেটে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি করলাম, নেটওয়ার্কটার হচ্ছে কানেক্টিভিটি স্পিড ঠিক আছে কিনা চেক করলাম, তারপরে সন্তর্পণে অন করলাম। ঠিক আছে, তাহলে যদি কখনো এরকম হয় ক্লাস টাইমের থেকে 5-6 মিনিট, মানে ক্লাস শুরু হয় নাই 5-6 মিনিট, যদি এর থেকে বেশি হয় তাহলে তো অবভিয়াসলি আমি পোস্ট করেই জানাবো। সো যদি দেখো এরকম হয়েছে, ডেফিনেটলি জানবা ভাইয়া এখানে বসে আছেন, এমন না যে ভাইয়ার খেয়াল নাই ক্লাস হবে হবে কি হবে না জানে না ভাইয়া, এটা ইম্পসিবল ভাই, আমি খুব সিরিয়াস থাকি এসব ব্যাপারে। তো হচ্ছে গিয়ে তখন ডেফিনেটলি কোনো একটা টেকনিক্যাল ইস্যু আমি সলভ করতেছি, ওকে। আচ্ছা, তো তোমরা ওইটাকে ওইভাবেই দেখো, তোমাদের পড়ানোর ব্যাপারে তোমাদের যতটুকু সিরিয়াসনেস আছে আমার সিরিয়াসনেস তার থেকে ডেফিনেটলি 3 টাইমস বেশি, তাই না? ডেফিনেটলি 3 টাইমস বেশি। আচ্ছা ফাইন, তো দ্যাটস ওয়াই আজকের ক্লাসটা ওই 10-15 মিনিট পরে শুরু হয় আর কি। আচ্ছা গেল এটা। তো একটা ব্যাপার হচ্ছে গিয়া তোমাদেরকে আমি প্রায়োরিটি দিচ্ছি কিনা সেটা একটা ব্যাপার। এখন যদি তোমাদের কারো মনে সন্দেহ থাকে যে নিয়াজ ভাই এই কোর্স নিয়ে প্রায়োরিটি দিচ্ছে না, তাইলে ভাই তুমি ভুলের জগতে আছো। আমি দিনরাত মনে করো যে জাস্ট এই চিন্তাই করি যে আমার এখন 3টা কোর্স চলে, হ্যাঁ 3টা কোর্স চলে, আমার কোর্সগুলো আমার খুব ভালোবাসার জিনিস, হ্যাঁ আমার এই পার্সোনাল ফিজিক্স মিনিকে যত কোর্স আছে এটা আমার খুবই ভালোবাসার জিনিস। 3টা কোর্স চলে, 26 ব্যাচের 2টা তোমাদেরকে নিয়ে, ডুয়ারডাই 3.1, ডুয়ারডাই 3.2, এই 2টা চলে। আর 25 ব্যাচের একটা শুরু হয়েছে যেটা হচ্ছে রিভিশন কোর্স। এই 3টা কোর্সে কিন্তু শুধুমাত্র স্টুডেন্টের ডিমান্ডে এবং স্টুডেন্টকে পড়াইতে আমি ভালোবাসি সেই কারণে। ডুয়ারডাই যখন 3.1 তোমরা যখন শুরু করো, কবে শুরু করো মনে আছে? যে সবার সব কোর্স টোর্স সাইডা টাইডা মনে করো অনেক অনেক আগায় গেছে, 3-4 মাস পরে, 2.5 থেকে 3 মাস পরে এসে আমি তোমাদের জন্য কোর্স প্লেস করি। তোমরা সবাই জিজ্ঞাসা করতে ভাই কবে কোর্স আসবে, কবে কোর্স আসবে, এরপর আমি কোর্স আনি। এবং তারপরে হচ্ছে গিয়া এই কিছুদিন আগে আমরা ডুয়ারডাই 3.2 শুরু করছি, যেটা কেবল চলতেছে এখনও, শেষই মানে ফার্স্ট চ্যাপ্টারই শেষ হয় নাই। তো কিন্তু আমরা কিন্তু অনেকটা আগায় গেছি, অন্যান্য গতানুগতিক কোর্স যারা আমার থেকে 3 মাস আগে শুরু করছে তার থেকে আমরা আগায় গেছি। এই ফার্স্ট পেপারের এই যে 5 নম্বর চ্যাপ্টার চলে, সেকেন্ড পেপারের থার্মোডিনামিক্সের একটা চ্যাপ্টার চলে, মানে 6টা চ্যাপ্টার আমি অলরেডি কমপ্লিট করে ফেলতেছি 20টার মধ্যে। তো বুঝতেই পারতেছো, দেখবা এরপরে চ্যাপ্টারগুলো ছোট, আরও দ্রুত আমরা কমপ্লিটেশনের দিকে চলে যাব। তো এইগুলো একদম পিওরলি আসলে যখন পড়ানো তখন, এবং যখন তোমাদের কোর্স প্রয়োজনীয় তখন, অযথা আমি কোনো কোর্স লঞ্চই করি না, ঠিক আছে? তাহলে বুঝতেছো এই প্রিসাইজ কোর্স আমি যখন লঞ্চ করি কম্প্যাক্টলি পড়াচ্ছি, আমি খুব কনফিডেন্ট তোমাদেরকে আমি ভালো করাইতে পারবো। এই কোর্স শেষে তোমাদের প্রত্যেকের মনে হবে যে এই কোর্সে যুক্ত হওয়া ফিজিক্সের জন্য তোমাদের একটা বেস্ট সলিউশন ছিল। সেই যে কোর্স শেষে মনে হবে সেটা মনে করায় দেওয়ার দায়িত্বটা আমার। আমি সেই দিনকে সকল হিসাব তোমাদেরকে মিলাই দিব। হ্যাঁ, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা রেগুলার ক্লাসটি করবে, ঠিক আছে? আর আমার উপরে ভরসা রেখে আমি যখন যেটা বলছি সেটা একটু শোনার চেষ্টা করবে। এখন আমি যখন এটা এটা শুনতে হয়, আমি বলছি না যে তোমরা সব আমার হচ্ছে গিয়া কথা মাইনা না চললেই আমি পীর হয়ে গেছি, তোমরা সবাই আমার মুরিদ হয়ে যাও, ব্যাপারটা এরকম না। অল আই এম ট্রাইং টু সে যে তোমরা অবশ্যই আমার কথাগুলোকে মূল্যায়ন করে মেনে চলার চেষ্টা করবে, নাইলে কিন্তু কখনোই পড়ালেখা আসলে ফ্রুটটা আমরা পাবো না। কিন্তু ব্যাপারটা খুবই সিম্পল।
আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, যেসব টিচারদের কাছে আমি পড়তাম তাদের প্রত্যেকটা কথা আমি আসলে শুনে চলতাম। এই জুয়েল ভাইয়া আমাদের পড়াইতেন, ভাইয়া যদি বলতেন আচ্ছা এইখানে এতটুকু, তো তখন মাঝে মধ্যে এরকম কোশ্চেন আসতে, আচ্ছা এতটুকু কি আদেও বই আর একটু বেশি দেখা যায় নাকি, বা অন্য কোথাও কেউ বেশি দেখাইছে কিনা, না মেনে নিতাম, ভাইয়া বলছে তো বলছে ওইটাই। তো তারপরে হচ্ছে গিয়া লেটস আমি বিপ্লব স্যারের কাছে পড়তাম, স্যার যতটুকু পড়াইতেন অতটুকুই পড়তাম, কোনো ধরনের মনে করো যে অনেক বেশিই পড়াইতেন, তো সেটাই আমরা হচ্ছে গিয়া মন মেনে চলতাম। যদি বলতো এইটুকু প্র্যাকটিস করবা ওইটুকু প্র্যাকটিস করতাম, এতটুকু সময় পড়বা অতটুকু পড়তাম। এবং লাস্টে যখন সব জায়গায় সব কোর্স শেষ করি বা পড়া শেষ করি, তখন গিয়ে বুঝতে পারি ওই কথাটা মেনে চলার জন্যই আমি আসলে অনেকগুলা ভুলের হাত থেকে রক্ষা পাইছি বা ভালো ফলাফল পাইছি। যেমন বিপ্লব স্যার আমাদেরকে বলতেছিলেন, কেমিস্ট্রি টিচার, যে সব কিছু নোট করে রাখবা, আমার জন্য আলাদা খাতা রাখবা। আমিও সেটা তোমাদেরকে বলছি, এবং খাতায় আমি যা লিখাই দিব ওগুলা পড়বা, আর হচ্ছে গিয়া পরীক্ষার আগে একটু বই মিলায় নিবা। তো এটা শুনে প্রথমে আমার কাছে কনফ্লিক্টিং লাগছে, যে আসলে কি কন্ট্রাডিক্টিং লাগছে, যে এটা কি ঠিক হবে। বাট পরে বাস্তবতা মাইনা দেখছি যে বই পড়ে টেরে সব কিছু করতে যায়, আমি দেখি যে সব সাবজেক্ট আমি পড়তেও পারি না। পরে ওইটা মাইনা নিছি, কম্প্রোমাইজ করে স্যারের কথা মেনে নিছি। পরবর্তীতে লাস্টে যায় বুঝতে পারছি 8-10টা স্টুডেন্টের ভিতরে নিজেকে অনন্যভাবে আমি খুঁজে পেয়েছি, স্যারের ওই কথাগুলো ট্রু ছিল। তাই না? তো আমরা যারা তোমাদেরকে পড়াই, আমরা অনেক বছর যাবৎ পড়াচ্ছি। তোমরা আমার বয়সও খুব বেশি না, আমার বয়স তো খুবই কম, তাই তো? তো তারপরেও এটা বলতে পারি, আমার বয়স যদি 30 হয়, আমি পড়াচ্ছি 12 বছর যাবৎ। তা তুমি চিন্তা করে দেখো, 18 বছরের বয়স থেকেই হচ্ছে কি 18-19 বছর বয়স থেকেই আমি পড়াচ্ছি, তাই না? তো এটা বলতেছি এই কারণে, এই 10-12 বছর বয়সে পড়াইছি, তো এত ছোট জীবনে 10-12 বছর পড়াইছি, তো অনেক কিছু জানার সুযোগ হয়েছে। হ্যাঁ, তো ওখান থেকে তোমাদেরকে বলতেছি, যেমন তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, এরকম 10টা-12টা ব্যাচ যারা হচ্ছে আমার হাতের উপর দিকে মানে কি তাদেরকে আমি পড়ানোর সুযোগটা পেয়েছি। তো বুঝতেছো, এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে পড়াই। তো এমন না যে না জেনে পড়াচ্ছি, তাই না? সো বেস্ট আউটপুট তোমরা পাবে, তো ওই বিশ্বাসটা রাখতে হবে। ঠিক আছে ভাই, মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে ফিজিক্স পড়বো এটা বলছো সায়ন? ওকে ফাইন, মেডিকেল অ্যাডমিশনের জন্য ফিজিক্স পড়ার যে ব্যাপারটা সেটা একটু বলি, যে ফিজিক্সের ক্ষেত্রে যেটা হয়, যে মেডিকেলের ক্ষেত্রে যেটা হয় স্পেশালি, মেডিকেলের ক্ষেত্রে ম্যাথমেটিক্স আসে না। ম্যাথমেটিক্স আসে না বলতে হচ্ছে ফিজিক্সেরও কোনো অঙ্ক আসে না, মানে অঙ্ক স্কেপটিক্যাল থাকে, কালে ভাদ্রে 1-2টা অঙ্ক দেয়, বা সে একদম সোজা অঙ্ক, যে নৌকা থেকে একদম ঝাঁপ দিয়ে পড়ছে, নৌকা কত পশ্চাৎ বেগে সরে যাবে, এই টাইপের অঙ্ক। তাও দেয় না, বলতে গেলে দেয় না, দেয়ই না। বুঝছো তো, 1%ও সম্ভাবনা নাই যে অঙ্ক দিবে। তো ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যেসব জিনিসপত্রগুলো আসে সেগুলো সব কিছুই অনেকটা মুখস্থ নির্ভর বা ইনফরমেশন নির্ভর। যেমন তোমাদেরকে বললো বলের ঘাতের একক কি, বলের ঘাতের একক কি, কি হবে? নিউটন সেকেন্ড। আমরা জানি বলের ঘাত, তাই না? ওই যে বল ইন্টু সময়, এটাকে আমরা বলি বলের ঘাত, তাহলে নিউটন সেকেন্ড, এই যে একক আসবে। তারপরে আসে যে কাচের স্পর্শকদের মান কত, 0 ডিগ্রি, সো বা 8 ডিগ্রি, এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ইনফরমেটিভ জায়গা থেকে আসে। তারপর মনে করো আসতে পারে যে তামার আপেক্ষিক রোধ কত। তো এখন এই যে জিনিসপত্রগুলো আসে সেগুলো আসলে মেডিকেল অ্যাডমিশন নির্ভর যে পড়াটা, সেইটা তোমরা যখন মেডিকেলের কিচেন করবা, তখন যারা অভিজ্ঞ টিচার আছেন তারা তোমাদেরকে দাগায় দিবে যে বইয়ের এইটুকু দাগাও, কথা এত ইনফরমেশন মনে রাখা সোজা না, এইটুকু দাগাও, এইটুকু দাগাও, এইটুকু দাগাও, ওই দাগানো ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। আর কিছু কিছু জিনিসপত্র টেকনিক্যালি আসে, যেমন আসতে পারে আয়তন বিকৃতি কোনটা, তুমি তো এই যে দেখতেছো। তো এরকম জিনিসপত্র আছে তোমার 50%, আর 50% হচ্ছে ইনফরমেশন। এখন কথা হচ্ছে, তোমাদের যখন প্রিপারেশন না একটু জানলা দরকার, সবার জন্য আলোচনা করতেছি, একটু মাথায় রাখবা যে ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের কোশ্চেন গতবার সবথেকে কঠিন হয়েছে, সবথেকে কঠিন এই 24 ব্যাচের ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের কোশ্চেনটা সবথেকে কঠিন বলবো না, মানে তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা যেরকম পড়ি না এরকম কোশ্চেন আসছে, বুঝছো? এটারে সবাই, বাইরে সবাই এটারে স্ট্যান্ডার্ড বলে, বাইরে সবাই এটারে কঠিন বলে, আমরা যেটারে সুন্দর করে বুঝে পড়ি। একটা জিনিস কঠিন কখন, যখন তুমি বুঝো না। সেই জিনিসটা যদি তুমি বুঝো তাহলে সেটা কঠিন কেমনে হয়? তো আমরা সেগুলো বুঝে বুঝে পড়ি। তো যাই হোক, এইরকম কোশ্চেন আসছে বুয়েটে, এত কঠিন আসে মানে ঢাকা ইউনিভার্সিটির মতো এত বেশি স্ট্যান্ডার্ড আসে না এবার। তার মানে এরকম না যে বুয়েটে সবসময় সোজা আসবে, এবার ফিজিক্সটা একটু কম্পারেটিভলি ডিউট থেকে ইজি আসছে এবার বুয়েটে। তো যাই হোক, আবার উল্টাও হইতে পারে, পরের বার দেখা যাবে ডিউটটা যেটা আসছে বুয়েটে তো আর একটু বেশি আসছে, এটাই স্বাভাবিক, এটাই বেশি হয় মেধা, এটাই এবার একটু অন্যরকম হয়েছে। তো যাই হোক, তো ডিউ এবং বুয়েট মানে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি, এই প্রিপারেশন তোমরা খেয়াল করছো যে আমরা সবসময় এই দুইটার কথা খুব বলি।
আমরা অলওয়েজ বলি যে অ্যাডমিশন অ্যাডমিশন মানেই হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, এইগুলোর কথা খুব বলি। এবং এটার জন্য আমরা আগের থেকে ফিজিক্স কীভাবে পড়বো এইসব টেসব বলি, সবাই বলে। কিন্তু কথা হচ্ছে মেডিকেলের ফিজিক্স নিয়ে আলাদা করে আগে কেন বলে না? কারণ ব্যাপারটা খুবই সিম্পল। মেডিকেলের ফিজিক্সে যেগুলা এক্সট্রা আমাদের জানতে হবে, সেই জিনিসপত্রগুলো এইচএসসিতেও আমাদের জানতে হবে না। তো ব্যাপারটা হচ্ছে এই অংশগুলো এখনও তুমি মুখস্থ করে কোনো লাভ নাই। তো আমার আপেক্ষিক রোধ কত আজকে তুমি মুখস্থ করলাম, মেডিকেল পরীক্ষার আগের দিন মনে থাকবে? থাকবে না। এইগুলা ওই লাস্টের 3 মাসে মেডিকেল কোচিং যখন হয়, তখন টিচাররা যখন গুছায় দেয়, তখন ওই সময়ে পইরাই পরীক্ষার হলে দাগায় দিছি, মিলে গেছে এমসিকিউ। বুঝছো তো? এই হচ্ছে গিয়া বাস্তবতা। আর এই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পাশাপাশি ভার্সিটির জন্য যে স্ট্যান্ডার্ডের ফিজিক্স জানতে হবে, সেইটা কিন্তু এই লাস্টের 3 মাসে পড়ে আমরা পারবো না। সেটা এই যে আমরা যে অঙ্ক করি, এই যে ওভারঅল পড়ি, সেখান থেকেই আসবে। এই ওভারঅল পড়া থেকে মেডিকেলে 50% থেকে 60% জিনিসপত্র আসবে, বাট 40% এক্সট্রা ইনফরমেশন মুখস্থ করা লাগবে, যেগুলা বরঞ্চ ভার্সিটিতে, বুয়েটে, ইঞ্জিনিয়ারিংয়ে, এইচএসসি পরীক্ষায় লাগবে না, সেইগুলো মেডিকেল পরীক্ষাতে লাগবে। মানে ইনফরমেশন মুখস্থ করা, চার্টে দেওয়া আছে এটার মানে এত, এটার মানে এত। তো সেটাও তো সব মুখস্থ করা সম্ভব না। ওখানে টেকনিক্যালি তোমাদের ছন্দ মিলায় মিলায় যে ভাইয়েরা আছেন, তারা তোমাদেরকে অ্যাডমিশনের ওই জায়গাটাতে এটা দেখাবে। এটাতে একদম নিশ্চিন্ত থাকো, এটা একদম অথেন্টিক ইনফরমেশন। দেখো ইনফরমেশন সবাই দেয়, আমার মাঝে মাঝে খুব রাগ উঠে, একটু মাঝে মাঝে রাগ উঠে। কিছু কিছু টিচাররা আছেন, অনলাইনে কিছু কিছু টিচাররা আছেন, আমি সমালোচনা করতে চাই না, নামও উল্লেখ করতে চাই না, নিজে জানে না কিন্তু জ্ঞান দিতেছে স্টুডেন্টরে। নিজে কিছু জানে না, ওদিকে স্টুডেন্টে জ্ঞান দিতেছে। নিজে অ্যাডমিশন পরীক্ষার সময় টিকেই নেয়, ওদের আরেকজনে জ্ঞান দিতেছে। তো এই জিনিসটা দেখলে আমার খুব রাগ উঠে। না, নিজে কোথাও টিকে নেয় তাও কাউকে বুঝাচ্ছে, সেটাকে আমি খারাপ দেখি না, সেটা ভালো। সেটা ভালো মানে সেটা খারাপ হতে পারে না, যদি সে পরবর্তীতে ওই আইডিয়াটা নিছে, আসলেই সঠিক কোনটা সেটা জানছে, তারপরেই হচ্ছে গিয়া সে তোমাদেরকে জানাচ্ছে, সেটা মানতে পারি, তার অভিজ্ঞতা থেকে জানাচ্ছে। বাট এরকমও কিছু হিপোক্রেট টাইপের মানুষজন আছে, যে নিজে তো কোথাও চান্স টান্স পায় না এবং নিজে জানেও না, কিন্তু এমন একটা ভেষ ধরে স্টুডেন্টের সামনে সব জানে, আরে এটা করবি ওটা করবি এই সেই হেন তেন। ওই যে কিছু হাতুড়ি ডাক্তার আছে না, রোগ যেটাই হোক ওষুধ হবে না পা। তো যাই হোক, সো এই টাইপের কিছু কিছু, সবাই না, কিছু দুই একজন, মেজরিটি অবশ্যই এখন কারেক্ট হচ্ছে। তো কেউ কেউ এরকম আছে। তো এই কেউ কেউ এরকম আছে, তারা আমাদের কিং টিং হয়ে বসে আছে বিভিন্ন সাবজেক্টে। যাই হোক, তো এমন এমন সব মনে করো জ্ঞান বুদ্ধি দেয়, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, দে আর জাস্ট সেইং ইউ দ্যাট বিকজ দে ওয়ান্ট ফেম, যে আরে আমি সব জানি, দেখো দেখো। এই ব্যাপারগুলো কিন্তু খারাপ। তো তোমাদেরকে বলবো তোমরা স্ট্যান্ডার্ড মেন্টালিটির হবা, যাতে করে এতটুকু বুঝতে পারো কে আসলে তোমার প্রপার ইনফরমেশন দিচ্ছে আর কে হচ্ছে প্রপাগান্ডা ছড়াচ্ছে। ঠিক আছে? তো একটু কেয়ারফুল থাকতে হবে। আর আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি, তোমাদেরকে যতটুকু নলেজ আমি দেওয়ার চেষ্টা করি, ফিজিক্সের তো গেলই, বাট গাইডলাইন যেগুলো দেওয়ার চেষ্টা করি অ্যাডমিশন সম্পর্কে বা তোমাদের জিজ্ঞাসা সম্পর্কে, সেই প্রত্যেকটা জিনিস মেজরিটি হচ্ছে গিয়ে আমার নিজে অ্যাডমিশন পরীক্ষায় টেকার ফলে যে নলেজ আসছে সেটা, আর পাশাপাশি হচ্ছে অ্যাকচুয়ালি যেটা সেটা চিন্তা ভাবনা করে বলি। কারণ আমি জানি এই এক একটা কথা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। একটু এদিক ওদিক 19-20 ভুল ত্রুটি থাকলে, গাইডলাইনে ভুল থাকলে হয়তোবা তুমি সেটা বিশ্বাস করে নিয়ে হয়তোবা একটা ভুলে চলে যাবা। তো তুমি যদি আমার কোনো কথা দ্বারা তোমার জীবনের একটা ডিসিশনে ভুল হয়, তাহলে তোমাকে তো আমি জবাব না দিয়ে পার পেতে পারবো, আল্লাহ তাআলার কাছে জবাবটা দিব কি? তাই না? তো ওইটা মাথায় রেখেই আমি কাজবাজ করি। ঠিক আছে? আচ্ছা, রাফি ইসলাম বলছো রমাদানের পরে রুটিন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বললে ভালো হয়। হ্যাঁ, রমাদানের পরে তোমাদের রুটিন এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলাদা করে বলবো রমাদান শেষ হইলে। আর তখন তো আমাদের ক্লাস টাইমও চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, ফাইন, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে আয়তন বিকৃতি পেয়ে গেছি। তাহলে এখানে যখন আমরা আয়তন গুণাঙ্ক বের করব, আমরা যখন আয়তন গুণাঙ্ক বের করব, আমরা যখন আয়তন গুণাঙ্ক বের করব বি, তো উপরে যাবে আয়তন পীড়ন। আয়তন পীড়নকে আমরা কি বলি? আমরা আয়তন পীড়নকে বলি চাপ। মনে রাখবা, আয়তন পীড়নকে চাপ বলা হয়। আয়তন পীড়ন হচ্ছে চাপ। চাপ চাপ দিলেই তো আয়তনের সম্মুখ পরিবর্তন হয়। ফাইন। আর আয়তন বিকৃতি হচ্ছে ছোট ভি বাই বড় ভি। আয়তন বিকৃতি হচ্ছে ছোট ভি বাই বড় ভি। এটা হচ্ছে আয়তনের পরিবর্তন, এটা হচ্ছে আদি আয়তন। তাহলে বড় ভিটা উপরে চলে আসবে, বি ইকুয়ালস টু পিভি বাই ছোট ভি। বি ইকুয়ালস টু পিভি বাই ছোট ভি। বি ইকুয়ালস টু পিভি বাই
ছোট ভি, এবং এটাই কিন্তু আমাদের আয়তন গুণাঙ্কের সূত্র। এটাই আমাদের আয়তন গুণাঙ্কের সূত্র। তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগছে? আমাদের লাগছে চাপ কত, আদি আয়তন কত, আর আয়তনের পরিবর্তন কত। তাহলে দেখো আয়তন বাই আয়তন, মানে এখানে আয়তন বাই আয়তন মানে আয়তনের একক কেটে গেছে, থাকলো শুধু চাপ। তার মানে এই আয়তন গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ার। জানবা সকল ধরনের গুণাঙ্কের একক হচ্ছে চাপের এককের সমান নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, ফাইন, ওকে। হোপফুলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। ওকে, হোপফুলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। আচ্ছা, এটা গেল আয়তন বিকৃতির আয়তন গুণাঙ্কের সূত্র, চাপ ইন্টু আদি আয়তন ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন। আচ্ছা, তো এবার চলো আমরা একটা অঙ্ক সলভ করি। ইজি অঙ্ক, এটা আমরা সলভ করি। একটি গোলকের ব্যাসার্ধ 4 মিটার, 5 ATM চাপ প্রয়োগ করায় 5 ATM চাপ প্রয়োগ করায় এর ব্যাসার্ধ হলো 3 মিটার। আয়তন গুণাঙ্ক নির্ণয় করো। আয়তন গুণাঙ্ক নির্ণয় করো। ওকে, আচ্ছা, ফাইন। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি, একটু আগে আমরা আয়তন গুণাঙ্ক কি শিখছি, বি ইকুয়ালস টু পি ভি বাই ছোট ভি। এখন ছোট ভি ইকুয়ালস টু আমরা এটা জানি, ছোট ভি ইকুয়ালস টু আয়তনের পরিবর্তন, আদি আয়তন মাইনাস বর্তমান আয়তন। ওকে, ফাইন। তো এবার ডেটা বসানোর পালা। তাহলে খেয়াল করে দেখো যে চাপ কত বলছে, 5 ATM। আমরা জানি 1 ATM ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এখানে 5 ATM আছে, তার মানে বুঝতেছো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 গেল চাপ। এরপর আদি আয়তন, দেখো আদিতে তার ব্যাসার্ধ ছিল 4 মিটার, তাহলে আদি আয়তন, একটা গোলকের আয়তন কত হয়, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর এর ভ্যালু ছিল হচ্ছে 4 এর কিউব। ওকে, তো গেল এটা। এরপর আয়তনের পরিবর্তন, দেখো আদি আয়তন হচ্ছে 4/3 পাই 4 এর কিউব মাইনাস 4/3 পাই, এখন ব্যাসার্ধ কত, 3, তাহলে এখানে 3 এর কিউব। তাহলে এবার দেখো এখানে একটা টার্ম কেটে যাবে, এই 4/3 পাই কমন নিয়ে এখানে 4/3 পাইয়ের সঙ্গে যাবে কেটে। তাহলে এটা যদি কেটে যায়, তাহলে এখান থেকে আমরা কিন্তু আয়তন গুণাঙ্ক বের করতে পারবো। তো আয়তন গুণাঙ্ক আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 4 কিউব মাইনাস 3 এর কিউব, এখানে 3 কিউব। ওকে, ফাইন। তাহলে 3 এর কিউব, তাহলে দেখো এত নিউটন পার মিটার স্কয়ার। এটাই হচ্ছে গিয়ে আয়তন গুণাঙ্কের একক হবে, এইখানে এটাই হচ্ছে আয়তন গুণাঙ্কের একক হবে। ওকে, ফাইন। সো এইখানে আরেকটা অংশ জানতে চাইতে পারে, এই অঙ্কে এভাবে করে বলতে পারে সংনম্যতা নির্ণয় করো। সংনম্যতা বা কম্প্রেসাবিলিটি, এরকম আরেকটা টার্ম আছে, সংনম্যতা বা কম্প্রেসাবিলিটি। ওকে, সংনম্যতা বা কম্প্রেসাবিলিটি। সংনম্যতা মনে রাখবা আয়তন গুণাঙ্ক, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে গিয়ে
এটা দ্বারা, এবং এইটা হচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার 1/b। সংনম্যতা বা কম্প্রেসাবিলিটি হচ্ছে আয়তন গুণাঙ্কের ব্যস্তানুপাত। ওকে, আয়তন গুণাঙ্কের ব্যস্তানুপাত, তাহলে এটা ইকুয়ালস টু 1/b। মনে রাখবা সংনম্যতা বোঝায় কতটুকু নরম, এটা সবাই জানবা। আয়তন গুণাঙ্ক দ্বারা বোঝায়, আয়তন গুণাঙ্ক বি, আয়তন গুণাঙ্ক বি দ্বারা বোঝায়, আয়তন গুণাঙ্ক বি দ্বারা বোঝায়, আচ্ছা, বি দ্বারা বোঝায় হচ্ছে কতটুকু শক্ত একটা বস্তু, কতটুকু শক্ত। আয়তন গুণাঙ্ক বি দ্বারা বোঝায় একটা বস্তু কতটুকু শক্ত। হ্যাঁ, কোনো একটা বস্তু কতটুকু শক্ত সেটা আমরা বুঝি হচ্ছে আয়তন গুণাঙ্ক বি দ্বারা। যত বেশি শক্ত তত তার বি বেশি হয়। ওকে ফাইন। আর দেখতেছো এই আয়তন গুণাঙ্কের বিপরীত হচ্ছে গিয়া সংনম্যতা। সংনম্যতা দ্বারা বোঝায় একটা বস্তু কতটুকু নরম, কতটুকু নরম। সংনম্যতা যত বেশি সেটা তত নরম, কম্প্রেসাবেল। মনে করো তোমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে একটা নারিকেল আছে, আর একটা হচ্ছে একটা ফোমের বল আছে। একটা নারিকেল আর একটা ফোমের বল, তাহলে চিন্তা করো তো দুইটাকে কম্প্রেস করলে কোনটা কম্প্রেস হবে সহজে? বুঝতেছো, নারিকেলটা শক্ত লাগবে, বা ফোমের যে বলটা এটা তোমার কাছে কম্প্রেসাবল লাগবে বা নরম লাগবে। তার মানে বুঝতে পারতেছো যে ওই ফোমের বলের কম্প্রেসাবিলিটি বেশি, মানে সহজেই চাপা যায়। ওকে ফাইন। এই দুইটা পরস্পর বিপরীত, কস্টাম একটা দ্বারা বোঝায় শক্ত, একটা দ্বারা বোঝায় নরম। দ্যাটস ওয়াই একটা একটার বিপরীত। তো যদি এখানে এই অঙ্কেই বলতো কম্প্রেসাবিলিটি বের করো, সংনম্যতা, মাঝে মধ্যে এমসিকিউতে আসে সংনম্যতা নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে এই বি এর ভ্যালু এখানে বসাই দিবা, বি তো এখানে নির্ণয় করছো, তাহলে পেয়ে যাবা এটার সংনম্যতা কত হবে। বুঝছি? ক্লিয়ার? ওকে আচ্ছা, হোপফুলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। ওকে, সবাই কই ক্লাসে? পোলাবান কই? ক্লাসে না থাকলে তো আমার খুবই মন খারাপ হয়। অবশ্যই সবাই ক্লাসে থাকবা, ঠিক আছে? আচ্ছা, ওকে আচ্ছা ফাইন। সো গেল এটা। এরপর এরপর আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটা মানে এই অঙ্কটা অনেক বেশিবার আসলে পরীক্ষাতে আসছে। হ্যাঁ, বেশিবার আসছে, অ্যাডমিশন টেস্টে, বুয়েটে আসছে, বেশ কয়েকবার বুয়েটে আসছে, পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের পরীক্ষাগুলোতে এই অঙ্কটা ইউজুয়ালি এসে থাকে। ওকে ফাইন, তাহলে চলো আমরা ওই অঙ্কটা সলভ করি। ওকে ফাইন। তো এখানে অঙ্কটার আমরা একটু থিওরি আকারে পড়তে পারি। একটা স্টেটমেন্ট আগে দিব, তারপর আমরা সেটাকে সলভ করব। প্রবলেমে বলেছে 5 এটিএম চাপে, 5 এটিএম চাপে পারদের পারদের ঘনত্ব নির্ণয় করো। পারদের ঘনত্ব নির্ণয় করো। 5 এটিএম চাপে পারদের ঘনত্ব নির্ণয় করো। স্বাভাবিক চাপে পারদের ঘনত্ব দেওয়া আছে। স্বাভাবিক চাপে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুয়েট পরীক্ষাতে এর আগে দুবার আসছে, ডিউতে এমসিকিউ আকারে আসছে, এইচএসসি তো আসে। স্বাভাবিক চাপে পারদের ঘনত্ব, স্বাভাবিক চাপে পারদের ঘনত্ব 13.6 10⁻³ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এখন স্বাভাবিক চাপ বলতে তো আমরা বুঝি 1 এটিএম। এখন এইখানে বলছে 5 এটিএম চাপে পারদের ঘনত্ব নির্ণয় করতে হবে, যেখানে স্বাভাবিক চাপে ঘনত্ব আমাদেরকে দেওয়া আছে। ওকে আচ্ছা ফাইন। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব? দেখো দেখো যে এটা কিভাবে নির্ণয় করতে পারি। সো ব্যাপারটা এরকম, দেখো চাপ বাড়লে ঘনত্ব বেড়ে যায়, চাপ বাড়লে ঘনত্ব বেড়ে যায়, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এটা মনে করো একটা বস্তু, এখানে চাপ আছে পি, এটার ঘনত্ব মনে করো রো। এখন এটা চাপ বাড়াই দিলাম, মনে করো পি কে বাড়াইলাম, পি কে বাড়াইলে এটার আয়তন কি ছোট হয়ে যাবে না?
কোয়াইট সিম্পল, চাপ যত বাড়াবো আয়তন ছোট হবে, আয়তন যত ছোট হবে তো আমরা তো জানি আয়তন ছোট হলে ঘনত্ব বেড়ে যাবে, মানে অল্প জায়গায় বেশি জিনিসপত্র থাকবে, তার মানে এখানে ঘনত্ব বেড়ে যাবে। চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, চাপে থাকলে যখন বস্তু ঘন হয়ে যায় চারপাশ থেকে চেপে ধরলে বস্তুর ঘনত্ব বেড়ে যায়। ফাইন, তো এটা তো আমরা বুঝতে পারতেছি। ভর অপরিবর্তিত থাকবে, এইখানের মোট ভর আর এইখানের মোট ভর অপরিবর্তিত থাকবে, তাই না? এখানে ভর তো অপরিবর্তিত থাকবে, মোট পদার্থের ভিতরে বস্তুর পরিমাণ তো চেঞ্জ হয় না, তার মানে আদিতে ভর আর এটাকে আমরা একটা সূত্র বানায় ফেলবো, এবং পরিবর্তিত ভর, ভর সমান থাকবে। এইখানে ভর ইকুয়ালস টু হচ্ছে গিয়া রো ভি, ভি হচ্ছে এই জায়গার আয়তন, আর এখানে আয়তন মনে করো ভি প্রাইম, আর এখানে ভর হচ্ছে রো প্রাইম ভি প্রাইম। নিশ্চয়ই বুঝতে পারতেছো, পরিবর্তিত ঘনত্ব ইন্টু পরিবর্তিত আয়তন, চাপ দেওয়াতে ডেফিনেটলি আয়তন ছোট হয়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে, এই জন্য গুণফল আগেরটাই আছে। ফাইন, তাহলে এখান থেকে বুঝতে পারতেছি রো ভি এম ইকুয়ালস টু রো ভি এম প্রাইম ইকুয়ালস টু রো প্রাইম ভি প্রাইম, এম প্রাইম ইকুয়ালস টু রো প্রাইম ভি প্রাইম, এম প্রাইম ইকুয়ালস টু রো প্রাইম ভি প্রাইম। দেখো আদি ভর ইকুয়ালস টু পরিবর্তিত ভর, ভর তো চেঞ্জ হয় নাই, বাট ঘনত্ব আয়তন চেঞ্জ হয়েছে, আদি ঘনত্ব আদি আয়তন এর গুণফল, আর এখানে হচ্ছে পরিবর্তিত ঘনত্ব পরিবর্তিত আয়তনের গুণফল। ফাইন, আমাদেরকে বেরই করতে হবে কিন্তু এই পরিবর্তিত ঘনত্ব, দ্যাট মিনস এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে রো প্রাইম পরিবর্তিত ঘনত্ব ইকুয়ালস টু রো ইন্টু ভি বাই ভি প্রাইম, রো ইন্টু ভি বাই ভি প্রাইম, মানে হচ্ছে গিয়া পরিবর্তিত ঘনত্বকে ভি বাই ভি প্রাইম দ্বারা আমরা ভাগ করব। ওকে, তার মানে আয়তন বাই আয়তনের পরিবর্তন দ্বারা ভাগ করব। এবার দেখো এই টার্মগুলো আমরা জানি, কিভাবে জানি? আমরা দেখছি যে ছোট ভি আয়তনের পরিবর্তন ইকুয়ালস টু বড় ভি মাইনাস ভি প্রাইম, বড় ভি মাইনাস ভি প্রাইম। ওকে, সো আমরা নামাজে যাব, দেড়টায় নামাজ, সো এই অঙ্কটা করি আমরা আগে। ফাইন, ভি মাইনাস ভি প্রাইম। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো যে আমরা ভি প্রাইম ইকুয়ালস টু কি লিখতে পারবো? ভি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারবো বড় ভি মাইনাস ছোট ভি, মানে আদি আয়তন থেকে আয়তনের পরিবর্তন বিয়োগ দিলেই পাবো পরিবর্তিত আয়তন। তাহলে এই যে বড় ভি ইকুয়ালস টু, এখানে আমরা কি লিখতে পারবো? দেখো ঘনত্ব ইন্টু বড় ভি ডিভাইডেড বাই এই যে ভি প্রাইমের এখানে লিখতে পারবো ভি মাইনাস ছোট ভি, ভি মাইনাস ছোট ভি, ভি মাইনাস ছোট ভি। ওকে ফাইন, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা এরকম একটি সূত্র আজকে ক্লাসে শিখেছি, আমরা এরকম একটি সূত্র শিখেছিলাম যে আয়তন গুণাঙ্ক বি ইকুয়ালস টু পিভি বাই ছোট ভি, আয়তন গুণাঙ্ক বি ইকুয়ালস টু পিভি বাই ছোট ভি। তাহলে এই ছোট ভিকে কত লেখা যাবে? ছোট ভিকে লেখা যাবে পি বড় ভি বাই বি, পি বড় ভি বাই বি। এই ছোট ভি এর ভ্যালু এখানে আমরা বসাই দিতে পারবো। এখানে যদি আমরা বসাই দিই তাহলে দেখতে পাচ্ছ রো ইন্টু বড় ভি ডিভাইডেড বাই বড় ভি মাইনাস পি বড় ভি বাই হচ্ছে বি। তাহলে এবার খেয়াল করে দেখো, এখান থেকে বড় ভি কমন নিয়ে এইটা একটা কাটা, এটা যদি কেটে যায় তাইলে আমরা ফর্মুলা পেয়ে গেছি, রো প্রাইম ইকুয়ালস টু, দেখতেছো এখানে আছে রো, রো ডিভাইডেড বাই 1 মাইনাস পি বাই বি, 1 মাইনাস পি বাই বি। এইটাই কিন্তু আমাদের ফর্মুলা, আমরা এটাকে ফর্মুলা হিসাবে ইউজ করতে পারবো, এই অঙ্কে এটাকে ফর্মুলা হিসাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে দেখতেছো যে এইটা হচ্ছে গিয়া পরিবর্তিত ঘনত্ব, আর এটা হচ্ছে গিয়ে আমাদের এখনের ঘনত্ব, এইটা হচ্ছে গিয়া পরিবর্তিত ঘনত্ব, আর এটা হচ্ছে গিয়া আদি ঘনত্ব। তাহলে এখানে তো চাইছেই পরিবর্তিত ঘনত্ব কত, রো প্রাইম, আর আদি ঘনত্ব তো দেওয়া আছে এখানে রো। তার মানে বুঝতেছো যে আমি এই রোকে এই 1 মাইনাস পি বাই বি দ্বারা ভাগ করলে আনসার পেয়ে যাব। এটাকে একটা ফর্মুলা আকারে আমরা মনে রাখতে পারি, এটাকে একটা ফর্মুলা আকারে আমরা মনে রাখতে পারি, এটাকে একটা ফর্মুলা আকারে আমরা মনে রাখবো। ওকে ফাইন, তাহলে আমরা জানি রো প্রাইম ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই 1 মাইনাস পি বাই বি। ওকে, এই অঙ্কটা কিন্তু ডিরেক্টলি 12 সালে বুয়েট পরীক্ষাতে আসছে, এই অঙ্ক ডিরেক্টলি 12 সালে দেখবা এটা দিয়েই ফিজিক্সের কোশ্চেন শুরু হয়েছিল 2012 সালে। ফাইন, আচ্ছা তাহলে এখন এখান থেকে অঙ্কটা করা খুবই সোজা, আমাদের পরিবর্তিত ঘনত্ব লাগবে। তো স্বাভাবিক ঘনত্ব কত? পারদের 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3,
13.6 ইন্টু 10⁻³ তারপর হচ্ছে 1 মাইনাস পি বাই বি। পি হচ্ছে চাপ, আমরা এখানে কতটুকু চাপ দিছি, 5 ATM চাপ দিছি, 5 ATM চাপ। তাহলে 1 ATM ইকলস টু কত আমরা জানি, 1 ATM ইকলস টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 5 ATM এর চাপ কত হবে, 5 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই বি। এখানে বি কিন্তু দেওয়া থাকবে, আমি এখানে বি দেই নাই, বাট এই অঙ্কে বি ডেফিনেটলি দেওয়া থাকবে। এবং আয়তন গুণাঙ্ক বি এর ভ্যালু দেওয়া ছিল 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটা আয়তন গুণাঙ্কের মান দেওয়া ছিল। ফাইন, তাহলে এখানে এটা বসবে 2 ইন্টু 10⁻11। ওকে, তো এটা বসাই দিলে এত কেজি পার মিটার কিউব, এত কেজি পার মিটার কিউব সল্ট, এত কেজি পার মিটার কিউব। এটাকে আমরা ফর্মুলা আকারে একবারে ইউজ করতে পারবো। ওকে, এটাকে আমরা ফর্মুলা আকারে একবারে ইউজ করতে পারবো। হোপফুলি সবাই আমরা এটা বুঝতে পারছি। এই অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটাকে প্রথমে হচ্ছে কি একটা ফর্মুলা বানাই ফেলছি, এই ফর্মুলা একবারে ইউজ করা যাবে। লিখে নিয়ে আসলে এতটুকু লিখে নিতে পারো, আর এমসিকিউ আসলে একবারে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। এটাই কিন্তু নানা রকম ভাবে আসে, যেমন এই অঙ্কটাই একটু ঘুরায় এভাবে করে আসে, এভাবে আসে যে 50 মিটার গভীরতায়, 50 মিটার গভীরতার পানিতে, 50 মিটার গভীরতার পানিতে, 50 মিটার গভীরতার পানিতে পারদের ঘনত্ব নির্ণয় করো, পারদের ঘনত্ব নির্ণয় করো, ঘনত্ব নির্ণয় করো, পারদের ঘনত্ব নির্ণয় করো। বলছে এত গভীরে নিয়ে গেছে পানির, পারদের ঘনত্ব নির্ণয় করতে বলছে, যেখানে স্বাভাবিক চাপে পারদের ঘনত্ব আমরা জানি 13.6 10⁻³ কেজি পার মিটার কিউব। মানে একই অঙ্ক, জাস্ট একটু অন্যরকম লাগছে দেখতে। ফাইন, আর পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 2 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো আমাদের বলছে 50 মিটার গভীরতায় পারদের ঘনত্ব নির্ণয় করতে। এখন আমরা তো সূত্র জানি, ঘনত্বের সূত্র একটু আগে আমরা শিখলাম যে পরিবর্তিত ঘনত্ব রো প্রাইম ইকলস টু আদি ঘনত্ব ডিভাইডেড বাই 1 মাইনাস চাপ বাই আয়তন গুণাঙ্ক। ওকে ফাইন, তাহলে এইখানে এটা বুঝতেছি যে স্বাভাবিক ঘনত্ব 13.6 10⁻³ 1 মাইনাস চাপ বাই আয়তন গুণাঙ্ক। এবার এখানে চাপ, হ্যাঁ, তো চাপের ভ্যালুটা, চাপের ভ্যালুটা তো দেখো, ওকে, চাপের ভ্যালু এটা তো সবাই আমরা জানি, এইচ গভীরতায় পানির চাপ কত, এইচ গভীরতায় পানির চাপ, মনে করো যে পানি আছে এখানে, এইচ গভীরতায় পানির চাপ। তো দেখতেছো এই এইচ গভীরতায় পানির চাপ কত হয়, আমরা এটা সবাই জানি, এইচ গভীরতায় পানির চাপ হচ্ছে এইচ রো জি, এইচ গভীরতায় পানির চাপ এইচ রো জি। এখানে পানির এত মিটার গভীরে পানিতে পাওয়া চাপ কত, তাহলে 50 মিটার গভীরে যখন গেছি তখন চাপ হয়েছে এইচ রো জি। তাহলে চাপ যদি এইচ রো জি হয়, এই যে পি এর ভ্যালু এখানে বসবে এইচ রো জি। এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আমরা জানি 50, আর রো, এই রোটা কার রো, পানির রো, পানির রো 1000, পানির ঘনত্ব, এইচ গভীরতায় পানির ঘনত্ব হচ্ছে গিয়ে 1000, জি এর ভ্যালু 9.8। এই যে দেখো চাপ বসাই দিছি, এইচ গভীরতায় পানির চাপ এইচ রো জি ডিভাইড বাই বি, বি এর ভ্যালু হচ্ছে গিয়া 2 10⁻11, 2 10⁻11, 2 10⁻11 এত। ওকে, এত কেজি পার মিটার কিউব, এত কেজি পার মিটার কিউব। ওকে, আনসার। তো ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝতে পারছি, ডেফিনেটলি সবার আমাদের এটা বোঝা হয়ে যাওয়া উচিত। ওকে, ফাইন, বুঝছি। আচ্ছা, ওকে, ফাইন।
বুঝছি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো ক্লিয়ার। তাহলে এটাকে সূত্র আকারে মনে রাখবো। তাহলে এখন আমরা আর একটা ছোট একটা অংশ আমরা হচ্ছে গিয়া সলভ করব। হ্যাঁ, এখন আমরা একটা ছোট একটা অংশ সলভ করব। ফাইন। তাহলে আর একটা সূত্র শিখিয়ে আছে ক্লাস শেষ। হ্যাঁ, ছোট একটা সূত্র আমরা শিখবো। এই সূত্রটা খুবই সোজা একটা সূত্র। সেটা হচ্ছে, আমরা কিন্তু এটা তাপগতিবিদ্যায় দেখছি, পাশাপাশি আমরা এটা জানি যে কৃতকাজ ডাব্লিউ ইকলস টু পিভি, কৃতকাজ ডাব্লিউ ইকলস টু পিভি, কৃতকাজ ডাব্লিউ ইকলস টু পিভি, তাই না? কৃতকাজ ডাব্লিউ ইকলস টু পিভি। এখন এইখান থেকে এটা আমরা কিভাবে পাইছি এটাও আমরা নিশ্চয়ই সবাই জানি, এটা দেখে আছে ক্লাস শেষ। ডাব্লিউ ইকলস টু পিভি কিভাবে আসছে দেখো, বল ইন্টু সরণ। আমরা জানি কৃতকাজ ডাব্লিউ ইকলস টু বল ইন্টু সরণ। তো দেখো এটা আমরা দেখছিলামও কাজ ক্ষমতা শক্তিতে, তাও দেখাচ্ছি। এফ কে এ দ্বারা ভাগ করছি আর এখানে এ দ্বারা গুণ করছি, তো এটা ব্যালেন্স। তাহলে দেখো এফ বাই এ, এফ বাই এ কে আমরা বলতে পারবো চাপ, এফ বাই এ মানে চাপ, আর এ ইন্টু এক্স মানে হচ্ছে কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্যকে আমরা বলি আয়তন। তার মানে আমরা বুঝতেছি কৃতকাজ ডাব্লিউ ইকলস টু পিভি। ওকে, কৃতকাজ ডাব্লিউ ইকলস টু পিভি। তাহলে আমরা আবার এটা জানি, আজকের ক্লাসেই আমরা দেখছি আয়তন গুণাঙ্ক বি ইকলস টু পিভি বাই ছোট ভি, আয়তন গুণাঙ্ক বি ইকলস টু পিভি বাই ছোট ভি। তাহলে এখান থেকে লেখা যায় না পিভি ইকলস টু আয়তন গুণাঙ্ক ইন্টু ছোট ভি। তার মানে এইখানটাতে আমরা লিখতে পারবো আয়তন গুণাঙ্ক ইন্টু ছোট ভি। ওকে, তার মানে বুঝতেছি আয়তন গুণাঙ্কের সঙ্গে ছোট ভি গুণ করলে আমরা কিন্তু কাজ পাবো। মানে আয়তনের পরিবর্তনের সঙ্গে আমরা যদি আয়তন গুণাঙ্ক গুণ করি তাহলে আমরা কাজ পাবো। এই সম্পর্কটা মনে রাখবা। হ্যাঁ, এই সম্পর্কটা মনে রাখবা। এখন মনে করো কোনো একটা জায়গায় ক্ষুদ্র কাজ হয়েছে, ক্ষুদ্র কাজ ডিডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পি, ক্ষুদ্র কাজ যদি আমরা বের করি, তাই না, ডিডাব্লিউ ইকলস টু পিডিভি, তাই না, ডিডাব্লিউ ইকলস টু আমরা লিখতে পারবো হচ্ছে গিয়া দেখো, যদি আমরা পুরো কাজ বের করি, এটা তো পরিবর্তন বুঝাইছে, এভাবে চিন্তা করে দেখো, এটা তো পরিবর্তন বুঝাইছে, তাই না? এই ছোট ভি দ্বারাই কিন্তু আমরা পরিবর্তন বুঝি, নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো। তার মানে এইখানে একটা কাজের পরিবর্তন আমরা পাইছি, কাজের পরিবর্তন মানে ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইকলস টু বি ছোট ভি, এটা পরিবর্তন বুঝাইছে, আয়তনের পরিবর্তন। তাহলে আয়তনের পরিবর্তনের জন্য এটা কাজের পরিবর্তন, এতটুকু আয়তন পরিবর্তন হলে কতটুকু কাজের পরিবর্তন হয়েছে। ওকে ফাইন, তার মানে এটা একটা কাজের পরিবর্তন পাইছি আমরা। তো এখান থেকে যদি আমরা পুরো কাজ বের করতে চাই, এখান থেকে যদি আমরা পুরো কাজ বের করতে চাই তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেট করলে পুরো কাজ। ওকে, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ওকে, তাহলে ভিভি ইন্টিগ্রেট কাজ সাপেক্ষে ভি এর সাপেক্ষে। হ্যাঁ, আমরা বুঝতেছি আয়তন যত পরিবর্তন হবে তত কাজটাও পরিবর্তন হবে। তাহলে ক্ষুদ্র কাজ এটা হচ্ছে একটা কাজ। হ্যাঁ, তাহলে এটাকে যখন আমরা ভি দিয়ে আয়তনের সাপেক্ষে এটাকে যখন ইন্টিগ্রেট করব তখন পুরো কাজটা আমরা বের করতে পারবো, সোজা হিসাব। যেটা একটা সূত্র আমরা দেখবো এই দ্যাটস ইট। তাহলে ডাব্লিউ ইকলস টু বিটা বের হয়ে আসবে, এই ছোট ভিকে আয়তনের সাপেক্ষে ইন্টিগ্রেট করব, এবং মনে করো আয়তনের পরিবর্তন আগে ছিল 0, এখন ছোট ভি। তাহলে এই ইন্টিগ্রেশন আমরা সবাই পারি, এই ইন্টিগ্রেশন হচ্ছে গিয়া হাফ এই যে ভি স্কোয়ার বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি হাফটাকে সামনে এনে লিখি হাফ বি ছোট ভি স্কোয়ার। হ্যাঁ, হাফ বি ছোট ভি স্কোয়ার। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে গিয়া এই ক্ষেত্রে কাজের সূত্র। জাস্ট আমাদেরকে এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এইটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে আয়তন গুণাঙ্ক এবং আয়তনের পরিবর্তন জানলে আমরা কাজ বের করতে পারবো। তো এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে, তোমাদেরকে যদি এভাবে করে বলে দেয় যে একটা বস্তুর আয়তন গুণাঙ্ক এত এবং তার আয়তন এতটুকু পরিবর্তন হইল, তাহলে কৃত কাজ কত? তার আয়তন এতটুকু পরিবর্তন হইলে কৃত কাজ কত? ডান, ফাইন। তো ডেফিনেটলি এটা সবাই আমরা বুঝতে পারছি। তো এখন আমরা একটা নামাজের ব্রেকে যাব, নামাজের ব্রেক না, এখন আমরা ক্লাসটা শেষ করব যেহেতু 1:25 বাজে। সো এখন সবাই নামাজে যাব। সো 3টার সময় ডু অর ডাই 3.2 এর ক্লাসে সবাই থাকবা। এটাকে জাস্ট এমসিকিউ আকারে আমরা মনে রাখবো এই সূত্রটাকে। ওকে, সো আজকে আমরা এই দুইটা টপিক পড়েছি, আজকে আমরা এই দুইটা টপিক পড়েছি, সেটা হচ্ছে আয়তন গুণাঙ্ক এবং প্রসারণে কৃত কাজ, আয়তন গুণাঙ্ক এবং প্রসারণে কৃত কাজ। সো 3টা ক্লাস হয়ে গেল। 4 নাম্বার ক্লাসে আমরা দৃঢ়তা গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বা আকার বিকৃতি এই সম্পর্কে জানবো, এবং পয়সনের অনুপাত সম্পর্কে জানবো হচ্ছে আমরা 4 নাম্বার ক্লাসে। এবং এরপরে 5 নাম্বার ক্লাসে গিয়ে
আমরা চলে যাব হচ্ছে গিয়া তরলের অংশে, যেটা হচ্ছে প্রবাহীর অংশ। তো 7 থেকে 8টা ক্লাস লাগবে এটাতে। ওকে, 7 থেকে 8টা ক্লাস লাগবে, এবং এই চ্যাপ্টারগুলো সম্পূর্ণ পড়ার পরে দেখবে আমাদের একটা চমৎকার আইডিয়া চলে আসছে। সো এই ক্লাস এতটুকু, আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার, বাই।